আজকে আমরা একচেটিয়া বাজারের দ্বিতীয় পর্বে আলোচনা করব একচেটিয়া ফার্মের ভারসাম্য অর্থাৎ ইকুইলিব্রিয়াম সম্পর্কে। আমরা আজকে এই পর্বে আলোচনা করব একচেটিয়া ফার্ম বা মনোপলিস্ট বা মনোপলি ফার্মের শর্ট রান ইকুইলিব্রিয়াম এবং লং রান ইকুইলিব্রিয়াম সম্পর্কে। প্রথমে আমরা ভারসাম্যের শর্ত। আমরা জানি যে ভারসাম্য মানে হলো এমন একটা অবস্থা যে অবস্থা থেকে কোনো ফার্ম বিচ্যুত হতে চায় না। অর্থাৎ আমরা জানি যে ফার্মের মূল লক্ষ্য হলো মুনাফা সর্বাধিককরণ বা প্রফিট ম্যাক্সিমাইজেশন। এখন এই মুনাফা সর্বাধিককরণ হবে যেখানে সেই শর্ত হচ্ছে দুটো। মুনাফা সর্বাধিককরণের শর্ত দুটো। প্রথম শর্ত হলো যে ফার্মের প্রান্তিক আয় অর্থাৎ মার্জিনাল রেভিনিউ এবং প্রান্তিক ব্যয় অর্থাৎ মার্জিনাল কস্ট এই দুটো সমান হবে। এই শর্তটাকে আমরা বলি প্রথম শর্ত বা ফার্স্ট অর্ডার কন্ডিশন, বা এটাকে বলা হয় প্রয়োজনীয় শর্ত বা নেসেসারি কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম। ভারসাম্যের দ্বিতীয় যে শর্ত সেটা হলো যে প্রান্তিক আয় রেখাকে প্রান্তিক ব্যয় রেখা নিচ থেকে ছেদ করবে, অর্থাৎ এমআর রেখাকে এমসি রেখা নিচ থেকে ছেদ করবে। এমসি কাটস এমআর ফ্রম বিলো। এই শর্তটাকে আমরা বলি দ্বিতীয় ক্রমের শর্ত, সেকেন্ড অর্ডার কন্ডিশন বা যথেষ্ট শর্ত বা সাফিসিয়েন্ট কন্ডিশন। এই দুটো শর্ত পূরণ হলে, আমরা এর আগে পূর্ণ প্রতিযোগিতার বাজারেও দেখেছি, এই দুটো শর্ত পূরণ হলে ফার্ম ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করে। তাহলে ভারসাম্য অর্জনের শর্ত হলো দুটো। প্রথম শর্ত হচ্ছে এমআর এমসি সমান হতে হবে, যেটা প্রথম বা প্রয়োজনীয় শর্ত, এবং দ্বিতীয় শর্ত হচ্ছে এমআর রেখাকে এমসি রেখা নিচ থেকে ছেদ করবে। তবে এই শর্তটাকে আমরা কিন্তু আরেকটু অন্যভাবেও বলতে পারি যে যে বিন্দুতে এমআর রেখাকে এমসি রেখা নিচ থেকে ছেদ করা মানে যে বিন্দুতে এমসি রেখার ঢাল বা স্লোপ অফ এমসি ইজ গ্রেটার দ্যান স্লোপ অফ এমআর, অর্থাৎ এমসি রেখার ঢাল গ্রেটার দ্যান এমআর রেখার ঢাল, সেই পয়েন্ট বা বিন্দুটাই হলো ভারসাম্য বিন্দু। অর্থাৎ এমসি রেখা নিচ থেকে এমআর কে ছেদ করা মানেই হলো যে এমসি রেখার ঢাল ওই বিন্দুতে এমআর রেখার ঢালের চেয়ে বেশি হবে। তাহলে এই দুটো শর্ত পূরণ হলে একচেটিয়া বাজারে স্বল্পকাল এবং দীর্ঘকালে ফার্ম ভারসাম্য অর্জন করবে। প্রথমে আমরা আলোচনা করব স্বল্পকাল বা শর্ট রানে কোন ফার্ম, একচেটিয়া ফার্ম ভারসাম্য অর্জন করে কিভাবে। আমরা এই দুটো শর্ত পূরণ হলেই জানি যে ফার্ম ভারসাম্য অর্জন করবে। এখন এই ভারসাম্য অবস্থায় ফার্মের যদি মোট আয়, যেটাকে আমরা টোটাল রেভিনিউ বলি, আর ফার্মের মোট ব্যয় টোটাল কস্ট বলি, এদের মধ্যে দেখা যেতে পারে যে মোট আয় মোট ব্যয়ের চেয়ে বেশি হতে পারে, অথবা এটা একটা ঘটনা ঘটতে পারে, অথবা দ্বিতীয় ঘটনা ঘটতে পারে মোট আয় মোট ব্যয়ের চেয়ে কম হতে পারে, অথবা আর একটা ঘটনা ঘটতে পারে মোট আয় আর মোট ব্যয় সমান। অর্থাৎ এই শর্ত দুটো পূরণ হলে এমসি মনোপলি মার্কেটে ফার্ম ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করে, এবং এই ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে ফার্ম তিনটে অবস্থার সম্মুখীন হতে পারে। তার টিআর টিসির থেকে বড় হতে পারে, অর্থাৎ ফার্মের আয় ব্যয়ের থেকে বেশি হতে পারে, ফার্মের মোট ব্যয় আয়ের থেকে কম হতে পারে, অথবা তারা সমান হতে পারে। যখন ফার্মের মোট আয় মোট ব্যয়ের চেয়ে বেশি হবে তখন ফার্ম অতিরিক্ত মুনাফা বা যেটাকে আমরা বলি অস্বাভাবিক মুনাফা বা এক্সেস প্রফিট বা সুপার নরমাল প্রফিট আর্ন করবে। কিন্তু যদি ফার্মের আয় ব্যয়ের থেকে কম হয় তাহলে ভারসাম্য অবস্থাতেও ফার্ম কি হবে, ক্ষতি বা লস স্বীকার করবে। কিন্তু যদি ফার্মের আয় এবং ব্যয় সমান হয়, এখানে একটা কথা বলে রাখি,
ফার্মের এই মোট ব্যয়ের মধ্যে স্বাভাবিক ব্যয় বা নর্মাল প্রফিট, স্বাভাবিক মুনাফাটা যুক্ত করা থাকে, তাহলে ফার্মের মোট আয় এবং মোট ব্যয় যদি সমান হয় তাহলে ফার্ম নর্মাল প্রফিট বা স্বাভাবিক মুনাফা অর্জন করবে। তাহলে আমরা কি পেলাম? স্বল্পকালে ভারসাম্য অবস্থায়, অর্থাৎ এই দুটো শর্ত পূরণ হলে ফার্ম ভারসাম্য অর্জন করবে এবং অর্থাৎ ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করবে, এবং সেই ইকুইলিব্রিয়ামে ফার্ম তিনটে অবস্থার সম্মুখীন হতে পারে। প্রথমত, ফার্মের আয় ব্যয়ের থেকে বেশি হতে পারে, অর্থাৎ অস্বাভাবিক মুনাফা ঘটতে পারে। দ্বিতীয়ত, ফার্মের আয় ব্যয়ের থেকে কম হতে পারে, অর্থাৎ ফার্ম ক্ষতির সম্মুখীন হতে পারে। অথবা তৃতীয়ত, ফার্মের মোট আয় মোট ব্যয় সমান হয়ে ফার্মকে স্বাভাবিক মুনাফার অবস্থা ফেলতে পারে। তাহলে আমরা এই তিনটে অবস্থা কখন কিভাবে হয় চিত্রের সাহায্যে যদি বাজারে দ্রব্যের দাম গড় ব্যয় অর্থাৎ অ্যাভারেজ কস্টের থেকে বেশি হয়, আমরা প্রথম যে কেসটা ডিসকাস করব, সেক্ষেত্রে যদি দাম অ্যাভারেজ কস্টের থেকে বেশি হয় তাহলে কি ঘটবে? তাহলে আমরা প্রথমে চিত্রের সাহায্যে দেখি, তারপরে ম্যাথমেটিক্যালি ব্যাপারটাকে দেখব। আমরা এক্স অ্যাক্সিস বরাবর পরিমাণ, বিক্রয়ের পরিমাণ বা উৎপাদনের পরিমাণ, ওয়াই অ্যাক্সিস বরাবর দ্রব্যের দাম, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়, প্রান্তিক আয় ইত্যাদি পরিমাপ করেছি। আমরা জানি যে একচেটিয়া বাজারে বা মনোপলি মার্কেটে ফার্মের গড় আয় এআর রেখা বা ডিম্যান্ড কার্ভটা নিম্নমুখী হয় এবং প্রান্তিক আয় এমআর রেখা এই দুটো ঠিক মাঝখান দিয়ে যায়, এটা হচ্ছে এমআর কার্ভ। এবং আমরা জানি যে ফার্মের গড় আয় এসি ইউ আকৃতির এবং এসির নিম্নতম বিন্দু দিয়ে, এই নিম্নতম বিন্দু হলে এমসি পাস করে, এমসি পাসেস থ্রু দ্য মিনিমাম পয়েন্ট অফ এসি। তাহলে এই সিচুয়েশনে ভারসাম্যের যে দুটো শর্ত আমরা দেখেছিলাম, সেই দুটো শর্ত কি? এমসি রেখা এমআর কে নিচ থেকে ছেদ করবে, অর্থাৎ এই যেখানে এমআর এমসি সমান, প্রথম শর্ত পালন হচ্ছে, এবং দ্বিতীয় শর্ত এমসি নিচ থেকে এমআর কে ছেদ করছে, কাজেই এইটা হবে ভারসাম্য বিন্দু। তাহলে ভারসাম্য উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ কত হলো? E1 Q1। এই পরিমাণ উৎপাদন করতে ফার্মের গড় ব্যয় কত হলো? অ্যাভারেজ কস্ট C1। এই দ্রব্যটা বাজারে কোন দামে ফার্ম বিক্রি করছে? এআর কার্ভ থেকে পাবো, ডিমান্ড কার্ভ থেকে পাবো P1 দামে। তাহলে ফার্মের, আমি এই পয়েন্টের একটা নাম দিয়ে দিই এ, এই পয়েন্টের একটা নাম দিই বি, তাহলে বোঝাতে সুবিধা হবে ম্যাথমেটিক্যালি। তাহলে এখানে আমরা এখন কি দেখছি যে ফার্মের মোট আয় কত? আমরা তো ভারসাম্য বিন্দু পেলাম, ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা ভারসাম্য বিন্দু পেলাম E1। তাহলে ভারসাম্য দাম কত? ভারসাম্য দাম হচ্ছে OP1। ভারসাম্য পরিমাণ বা ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কত? ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি পেলাম OQ1। গড় ব্যয় কত? ফার্মের ওই পরিমাণ উৎপাদন করতে গড় ব্যয় কত বা অ্যাভারেজ কস্ট কত? OC1। তাহলে আমরা এই ডেটা অলরেডি পেয়ে গেলাম। তাহলে এখন আমরা দেখব ফার্মের মোট আয় কি আর মোট ব্যয় কি। এখানে দেখো একটা জিনিস বোঝা যাচ্ছে, দামটা বড়, গড় ব্যয়টা ছোট, C1 ছোট, P1 বড়, অর্থাৎ দাম গড় ব্যয়ের চেয়ে বড়। এই সিচুয়েশনে আমরা দেখছি। তাহলে ফার্মের এখন মোট আয় অর্থাৎ TR সমান কি বলতে পারি? ফার্মের মোট আয় TR মানে আমরা জানি মোট আয় মানে হচ্ছে দাম ইনটু পরিমাণ, প্রাইস ইনটু আউটপুট। তাহলে দাম OP1, পরিমাণ OQ1। তাহলে লেংথ ইনটু ব্রেথ, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা জানি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। কোন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল? OP1A/Q1, OP1A/Q1 ক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ এই যে বড় রেক্টেঙ্গেলটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ফার্মের মোট আয়। এবার ফার্মের মোট ব্যয়, মোট ব্যয় মানে আবার যদি গড় ব্যয়কে পরিমাণ দিয়ে গুণ করলেই পাবো, OC1 গড় ব্যয় ইন্টু OQ1 মানে পরিমাণ, অর্থাৎ ও দৈর্ঘ্য প্রস্থ আবার আমরা দেখতে পাচ্ছি এই আয়তক্ষেত্র OC1B/Q1, OC1B এরিয়া অফ দিস রেক্টেঙ্গেল। তাহলে আমরা মোট আয় পেলাম বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, মোট ব্যয় পেলাম ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ফার্মের মুনাফা, যেটাকে আমরা পাই দিয়ে ডিনোট করি, ফার্মের মুনাফা মানে TR মাইনাস TC, মোট আয় মাইনাস মোট ব্যয়। তাহলে মোট আয় মানে এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল OP1A/Q1 মাইনাস মোট ব্যয় মানে
এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল ও C1 BQ1। তাহলে বড় আয়তক্ষেত্র থেকে ছোট আয়তক্ষেত্র বাদ দিলে কোন অংশটা পড়ে থাকে? আমি যদি রেড কালার দিয়ে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা। তাহলে এই যে অংশটা পড়ে থাকলো শেডেড এরিয়া, রেড দিয়ে মার্ক করলাম, এইটাই হচ্ছে এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল। কি দাঁড়ালো? এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল C1 P1 AB, C1 P1 AB। এটা গ্রেটার দেন 0, এর মানে বোঝালো যে ফার্ম অস্বাভাবিক মুনাফা বা অতিরিক্ত মুনাফা আর্ন করছে। তাহলে কখন এটা ঘটলো? যখন বাজারে দ্রব্যের দাম গড় ব্যয় বা অ্যাভারেজ কস্টের চেয়ে বেশি। তাহলে ভারসাম্য অবস্থায় স্বল্পকালে মনোপলি ফার্ম বা একচেটিয়া ফার্ম অস্বাভাবিক বা অতিরিক্ত মুনাফা বা এক্সেসিভ প্রফিট বা সুপারনর্মাল প্রফিট আর্ন করে when price is greater than average cost। কিন্তু যদি প্রাইস অ্যাভারেজ কস্টের সাথে ইকুয়াল হয় তাহলে কি ঘটবে সেটা আমরা এবার দ্বিতীয় চিত্রের মাধ্যমে ঠিক আগের মতোই এক্স অ্যাক্সিস বরাবর বিক্রয়ের পরিমাণ, ওয়াই অ্যাক্সিস বরাবর দাম, গড় আয়, প্রান্তিক গড় ব্যয়, প্রান্তিক ব্যয়, প্রান্তিক আয় এটসেট্রা এগুলো পরিমাপ করি, মেজার করি। এবং আমরা জানি যে এআর এবং এআর এর ঠিক মাঝখান দিয়ে এমআর যায়। আমরা এখন দেখতে চাইছি দ্বিতীয় যে কেসটা আমরা দেখব যেখানে প্রাইস ইকুয়ালস টু অ্যাভারেজ কস্ট, এটা আমরা এবার দেখতে চাইছি। অর্থাৎ যখন দাম আর গড় ব্যয় সমান। তাহলে আমি প্রথমে এমসিটা ড্র করে নিই, তাহলে আঁকতে সুবিধা হবে। প্রান্তিক ব্যয় রেখা আমরা জানি, তাহলে ভারসাম্য বিন্দু কোথায়? এমসি নিচ থেকে এমআর কে ছেদ করেছে এই বিন্দুতে, তাহলে ভারসাম্য বিন্দু হচ্ছে E2। তাহলে আমাদের ছবি অনুযায়ী ভারসাম্য বিন্দু E2 এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে Q2, ভারসাম্য দাম হচ্ছে P2। এখন এসি যদি এমন ভাবে যায়, জাস্ট টাচ করে এটা মিনিমাম পয়েন্ট এই উঠছে, এসি যদি এরকম হয় তাহলে দেখো এখানেই ফার্মের গড় ব্যয় অর্থাৎ C2, আমি যদি গড় ব্যয়কে C2 ধরি তাহলে C2 ইকুয়ালস টু P2। তাহলে এখানে গড় ব্যয় আর প্রাইস বা অ্যাভারেজ কস্ট আর প্রাইস ইকুয়াল। এই সিচুয়েশনে তাহলে ফার্মের মোট আয় কত হবে? ফার্মের মোট আয় মানে কি? দাম ও P2 ইন্টু পরিমাণ ও Q2। তার মানে আমি এই পয়েন্টের একটা নাম দিয়ে রাখি এ, তার মানে ও এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল ও P2 A Q2, ও P2 A Q2। আবার ফার্মের মোট ব্যয় মানে কি? গড় ব্যয় ও C2 ইন্টু পরিমাণ ও Q2। এখন এটাও দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল ও C2 A Q2। এখন দেখো অ্যাকর্ডিং টু ফিগার কোশ্চেন আমার জানি প্রাইস এর অ্যাভারেজ কস্ট ইকুয়াল, তাহলে আমি C2 এর জায়গায় P2 বলতে পারি। তাহলে এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল ও P2 A Q2। তাহলে দেখো এখানে টিআরও যা বেরিয়েছে, টিসিও তাই বেরিয়েছে, তাহলে এখানে টিআর সমান টিসি। তাহলে আমরা জানি প্রফিট মানে কি? প্রফিট মানে হচ্ছে আমরা জানি যে টিআর মাইনাস টিসি, তাহলে টিআর টিসি সমান, তাহলে পাই ইকুয়ালস টু কি 0। তার মানে কি? ফার্ম স্বাভাবিক মুনাফা বা নর্মাল প্রফিট আর্ন করছে। তাহলে when price becomes equals to the average cost, প্রাইস যখন অ্যাভারেজ কস্টের সাথে ইকুয়াল হবে তখন ফার্ম ভারসাম্য অবস্থায় স্বাভাবিক মুনাফা অর্জন করবে। তাহলে আমরা এবার তৃতীয় কেস দেখতে পারি। তৃতীয় কেস কি? তৃতীয় কেসটা আমরা দেখতে পারি যেখানে প্রাইস ইজ লেস দ্যান অ্যাভারেজ কস্ট। তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? সেক্ষেত্রে আমি এই ডায়াগ্রাম দিয়েই দেখাতে পারি তোমাদের যে যদি প্রাইসটা অ্যাভারেজ কস্টের থেকে ছোট হয়, থার্ড কেস আমরা দেখাতে চাইছি প্রাইস ইজ লেস দেন অ্যাভারেজ কস্ট, তাহলে অ্যাভারেজ কস্ট উপর দিয়ে যাবে, তখন আমার অ্যাভারেজ কস্ট এটা হবে না। অর্থাৎ সেক্ষেত্রে অ্যাভারেজ কস্ট বেশি হবে। অ্যাভারেজ কস্ট আমি ধরলাম উপর দিয়ে গেছে, এই হচ্ছে আমাদের অ্যাভারেজ কস্ট। তাহলে দেখো এই পরিমাণ উৎপাদন করতে, তাহলে এখন আমি ভারসাম্য বিন্দু এটা পাচ্ছি E3, আমার এখানে ভারসাম্য দাম বা ইকুইলিব্রিয়াম প্রাইস পাচ্ছি কি P3। তাহলে এই পরিমাণ উৎপাদন করতে ফার্মের গড় ব্যয় বা অ্যাভারেজ কস্ট কত? এই এসি কার্ভে গেলেই আমরা পেয়ে যাচ্ছি C3।
এর নাম দিই এ পয়েন্ট, এটার নাম দিই বি পয়েন্ট। তাহলে এখন দেখো ফার্মের ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা, আমি যদি অন্য কালারে গ্রিন কালারে লিখছি, তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা হলো E3, ইকুইলিব্রিয়াম প্রাইস বা দাম কি হলো OP3, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কি হলো, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হলো OQ3, অ্যাভারেজ কস্ট কি হলো OC3, এবং দেখো C3 উপরে P3 নিচে, অর্থাৎ প্রাইস ইজ লেস দেন অ্যাভারেজ কস্ট। তাহলে এই সিচুয়েশনে ইকুইলিব্রিয়ামে কি ঘটবে আমরা দেখব। তখন ফার্মের টিআর কি হবে, তখন ফার্মের টিআর হবে প্রাইস ইন্টু আউটপুট করলে আমরা ঠিক আগের মতোই পাবো। তাহলে প্রাইস মানে OP3 ইন্টু আউটপুট মানে OQ3, তাহলে OP3 ইন্টু OQ3 মানে এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল OP3 BQ3, OP3 BQ3। ফার্মের টোটাল কস্ট কি হবে, ফার্মের টোটাল কস্ট হবে অ্যাভারেজ কস্ট গড় ব্যয় OC3 ইন্টু পরিমাণ OQ3। তাহলে এটাও দাঁড়ালো ও এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল OC3AQ3, OC3AQ3। তাহলে মজার বিষয় হচ্ছে যে ক্ষেত্রে দেখো টিআর এই ছোট আয়তক্ষেত্রটা, টিসি বড় আয়তক্ষেত্রটা, তাহলে ফার্মের আমরা জানি যে মোট মুনাফা মানে হচ্ছে টিআর মাইনাস টিসি। এখানে টিআর ছোট, টিসি বড়, তার মানে পাই বা প্রফিটটা লেস দেন জিরো, ঋণাত্মক মুনাফা বা নেগেটিভ প্রফিট মানেই ক্ষতি, তার মানে ফার্মের এখানে ক্ষতি হবে। এখন প্রশ্ন হলো এই ক্ষতির পরিমাণটা কতটা, এই ক্ষতির পরিমাণ ফার্মের যে ক্ষতি হলো এই ক্ষতির পরিমাণটা কতটা হবে। ক্ষতির পরিমাণটা আমরা এই যে আয়তক্ষেত্রটা আছে, এই আয়ত মোট ব্যয় থেকে আয়টুকু বাদ দিলে এই যে আয়তক্ষেত্রটা, অর্থাৎ ক্ষতি হবে এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল P3C3AB, P3C3AB। তাহলে আমরা কি পেলাম, স্বল্পকালে তিনটে ঘটনা বা তিনটে অবস্থা আমরা দেখতে পেলাম ফার্ম ভারসাম্য অবস্থায় সম্মুখীন হয়। প্রথমত, ভারসাম্যের দুটো শর্ত পূরণ হওয়া সত্ত্বেও বাজারে যদি দাম গড় ব্যয়ের চেয়ে বেশি হয়, অর্থাৎ ইফ প্রাইস ইজ গ্রেটার দেন অ্যাভারেজ কস্ট, দেন ফার্ম আর্নস সুপার নর্মাল প্রফিট ইন শর্ট রান। একই রকম যদি ভারসাম্যের শর্ত দুটো পূরণ হওয়া সত্ত্বেও বাজারে দাম আর গড় ব্যয় সমান হয়, অর্থাৎ ইফ প্রাইস ইজ ইকুয়ালস টু অ্যাভারেজ কস্ট, দেন ফার্ম আর্নস নর্মাল প্রফিট, অর্থাৎ ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে। আর তৃতীয়ত, যদি প্রাইস ইজ বিকামস লেস দেন অ্যাভারেজ কস্ট, দাম গড় ব্যয়ের চেয়ে কম হয়, তখন সেক্ষেত্রে ফার্মের এই রেখা চিহ্নিত অংশের মতো এই আয়তক্ষেত্রের অংশটা ক্ষতি হয়। তাহলে স্বল্পকালে ভারসাম্য অবস্থায় ফার্ম এই তিনটে অবস্থারই সম্মুখীন হতে পারে। কিন্তু এবার যদি আমরা দীর্ঘকালের কথা ভাবি, দীর্ঘকালে ফার্ম ভারসাম্য অবস্থায় অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে অথবা স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, কিন্তু কখনোই এই যে ছবিটা আঁকা আছে অর্থাৎ ক্ষতি, এই অবস্থাটা আমরা দীর্ঘকালে দেখব না। তাহলে স্বল্পকালে যে তিনটে ঘটনা আমরা দেখলাম, অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা এবং ক্ষতি, দীর্ঘকালে আমরা এই তৃতীয় অবস্থাটা দেখব না। শুধুমাত্র দীর্ঘকালে একচেটিয়া ফার্ম ও স্বাভাবিক ভারসাম্য অবস্থায় হয় অস্বাভাবিক মুনাফা অর্জন করবে, নয় স্বাভাবিক মুনাফা অর্জন করবে, কিন্তু কখনোই ক্ষতির সম্মুখীন হবে না। এখন তোমাদের মনে হতেই পারে যে কেন ক্ষতির সম্মুখীন হবে না, স্বল্পকালে ক্ষতি হচ্ছে তাহলে দীর্ঘকালে কেন হবে না? তার কারণ হলো স্বল্পকালে ফার্ম তার দ্রব্যটা পরিচিতির জন্য, ক্রেতাদের আকৃষ্ট করার জন্য কম দামে বিক্রি করে, গড় ব্যয়ের চেয়েও কম দামে বিক্রি করে ক্ষতির সম্মুখীন হতে পারে। কিন্তু তার দ্রব্যটা যদি একবার পরিচিতি পায় বা তার দ্রব্যের যদি বাজার সৃষ্টি হয়, তাহলে সে জানে দীর্ঘকালে তাহলে সেই দ্রব্যের দাম বাড়াতে, সে দাম নির্মাতা, মনোপলি ফার্ম, প্রাইস মেকার, ফলে সে তখন কিন্তু দাম বাড়িয়ে নিতে পারবে। কাজেই দীর্ঘকালে একচেটিয়া ফার্ম কখনোই ক্ষতির সম্মুখীন হবে না। তাহলে অলওয়েজ a monopolist firm can earn supernormal profit or normal profit in equilibrium situation in long run, but in short run a monopolist firm can earn either supernormal profit or normal profit or even it incur losses.
আশা করি একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভারসাম্যের এই অবস্থাগুলো তোমরা বুঝতে পেরেছ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।